আমি একটা সাজেশন তৈরি করেছি তোমাদের জন্য অ্যানালাইসিস করে বিগত সালের প্রশ্নগুলো। এডুকেশনাল সাইকোলজিস্ট যারা তারা ব্যবহার করে থাকেন, সেটা হচ্ছে ফিম্যান টেকনিক। আজ পর্যন্ত ৬৬ বার প্রশ্ন আসছে, ৪৯ বার আসছে হচ্ছে অধ্যায় ৬ থেকে রাষ্ট্র, নাগরিকতা ও আইন থেকে। পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ, জোয়ার ভাটার প্রভাব, সিকিউ আসবে, ১০০% শিওর আসবে। তো জাতীয় সম্পদের ধারণা, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসবে, এখান থেকে এমসিকিউ আসবে। সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ও পরিবেশের ভূমিকা, এখান থেকে সিকিউ আসবে ১০০% ইনশাআল্লাহ। ঠিক আছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা বিজিএস সায়েন্সের একটা সাবজেক্ট, কিন্তু সায়েন্সের মধ্যে এই একটা সাবজেক্ট যেটা আসলে অনেকটা আর্টসের সাবজেক্টের মতো এবং অনেক কিছু মুখস্থ করতে হয়। মেইনলি যে প্রবলেমটা হয়, আমাদের যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু সারা বছর এটা আসলে পড়ার খুব একটা সময় পায় না বা ওইভাবে গুরুত্ব দিয়ে দেখা হয় না। বাট এই সময়টাকে, আজকে থেকে তোমার হাতে একদিন সময় আছে, এই একদিন সময়কে কাজে লাগিয়ে তুমি কিভাবে বেস্ট একটা প্রিপারেশন আনতে পারো তার জন্য কিছু সায়েন্টিফিক টিপস এবং কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব, কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যেগুলো মেনটেন করলে তুমি খুব সহজেই এই অল্প সময়ের মধ্যে তোমার বিজিএস প্রিপারেশনকে টপ নচ লেভেলে নিয়ে যেতে পারবা। দেখো, প্রথমেই যে টিপটা বা হচ্ছে যেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটা টেকনিক। বেসিক্যালি এটা আমাদের এডুকেশনাল সাইকোলজিস্ট যারা তারা ব্যবহার করে থাকেন, সেটা হচ্ছে ফিম্যান টেকনিক। এটা হচ্ছে এমন একটা টেকনিক যেটা আমরা ইউজুয়ালি টিচাররা ব্যবহার করে থাকি। ক্লাসে ঢোকার আগে অনেক কিছু কিন্তু আমাদেরকে পড়তে হয়, পড়ে আমরা ওই জিনিসটা আবার তোমাদেরকে পড়াই। যখন এই জিনিসটা আমরা তোমাদেরকে পড়াই, তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের ব্রেনের মধ্যে পার্মানেন্ট হয়ে যায়। এইভাবেই তোমরা হচ্ছে যখন কোনো কিছু শেখো, কোনো একটা তথ্য শিখতেছো, তখন ধাপে ধাপে জিনিসগুলোকে কি করো, একটা আয়নার সামনে গিয়ে কাউকে পড়াইতেছো, এইরকম করে কি করো, অভিনয় করার চেষ্টা করো। এটা যদি তুমি হচ্ছে করতে পারো, তাহলে দেখবা প্রত্যেকটা জিনিস তোমার ইনশাআল্লাহ মনে থাকবে। এটা একেবারে সাইন্টিফিকলি প্রুভেন একটা টেকনিক। পরে চলে যাই, এরপরে ২ নাম্বার যে টিপটা, সেটা হচ্ছে তোমার পোমোডোরো টেকনিক। এই টেকনিকটা আসলে কীরকম, এই ক্ষেত্রে হচ্ছে তোমাকে বিরতি দিয়ে পড়তে হবে। ধরো তুমি হচ্ছে 25 মিনিটস একটানা পড়লা, পড়ার পর তোমার অ্যাটলিস্ট 5 মিনিটের একটা ব্রেক দরকার। তবে এই যে ২৫ মিনিট পড়তেছো, যেন এই ২৫ মিনিটে তোমার পড়ার আসলে টার্গেট থাকে। টার্গেট ছাড়া পড়াশোনা করলে তোমার পড়াটা আসলে আগাবে না। তুমি একটা টপিক নাও, যেমন হচ্ছে সূর্য টপিকটা তুমি ধরো নিয়েছো, সৌরজগৎ ও ভূমণ্ডলের। এইখান থেকে তুমি সূর্য টপিকটা নিয়েছো বা জোয়ার ভাটা টপিকটা নিয়েছো, চেষ্টা করো ২৫ মিনিটের মধ্যে এই টপিকটাকে শেষ করার, বা আরও ২-৩টা টপিক সিলেক্ট করতে পারলে ২৫ মিনিটের মধ্যে আরও ভালো। অর্থাৎ অল্প সময়ের মধ্যে যত বেশি জিনিস পড়ে ফেলা যায়, তারপর ৫ মিনিট ব্রেক নাও। তা না হলে আমাদের ব্রেন কিন্তু এক্সস্টেড হয়ে যাবে। ১ ঘন্টা ২ ঘন্টা পরে গিয়ে দেখবো যে নতুন কোনো তথ্য আমাদের ব্রেন আসলে আর গ্রহণ করছে না বা মনে থাকছে না। তো এই টেকনিকটা ২ নাম্বারে তুমি মেনটেন করতে পারো। ৩ নাম্বার যে জিনিসটা আমি বলবো, সেটা হচ্ছে একটু লিখে পড়ো। বাট সবকিছু না, সবকিছু তো লেখার সুযোগ হবে না, বাট কিছু জিনিস তুমি লিখে রাখো স্পেশালি। ধরো তুমি হচ্ছে একটু কোনো তথ্য দিয়ে একটা চার্ট বানাই ফেলো, ঠিক আছে, লিখে লিখে চার্ট বানাইতে পারো। অথবা কোনো তথ্যের ক্ষেত্রে তুমি জাস্ট পয়েন্টগুলো লিখতে পারো, যেই পয়েন্টগুলো মনে রাখলে তুমি ব্যাখ্যা করে ওই টপিকটাকে পরীক্ষার হলে লিখে আসতে পারবা। সো ওই রকম কিছু পয়েন্ট নেওয়ার চেষ্টা করো। এইভাবে যদি লিখে পড়ো, তথ্যগুলো মনে থাকবে। অ্যান্ড তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে স্টাডি এনভায়রনমেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনার জন্য। আমি তোমাদের সঙ্গে খুবই স্যাড একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার এইচএসসি পরীক্ষার সময়, অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষার সময়, আমার পরীক্ষার আগের দিন আমার বাসার পাশে একটা বাসায় হচ্ছে বিয়ে হচ্ছিল, অনুষ্ঠান গ্রামে। তো গ্রামে তো তোমরা জানো যে কোথাও বিয়ে টিয়ে হইলে সাউন্ড বক্স অনেক জোরে জোরে বাজে। তো আমি আসলে কোনোভাবেই পড়তে পারতেছিলাম না, তো মন অনেক খারাপ ছিল। আর চিন্তা করতেছিলাম যে আসলে মানুষ কিভাবে একটা মানুষকে আসলে এতটা ক্ষতি করতে পারে। আমার বাবাকে আমি পাঠাইছিলাম, যাই হোক, তাদেরকে রিকোয়েস্ট করার জন্য, আব্বু একটু যাও, গিয়ে একটু নিষেধ করো প্লিজ, কালকে আমার পরীক্ষা, আমার মাথায় কোনো পড়া ঢুকতেছে না, আমি কোনোভাবেই কনসেন্ট্রেট করতে পারতেছি না, পরে বিল্ডিং কাঁপতেছে। সো একটা যা-তা অবস্থা। এরপরেও তারা আসলে শুনলো না এবং আমি খুবই মানসিকভাবে আসলে হতাশ হয়ে পড়ি এবং আমার এক ফ্রেন্ডের বাসায় যাই। ওখানে চলে যাই, ওকে কল করে গিয়ে ওর বাসায় থেকে তারপর হচ্ছে পরের দিন পরীক্ষায় পার্টিসিপেট করি। বাই দ্য ওয়ে, এই যে একটা মানসিক চাপের মধ্যে আমি পড়ে গেছিলাম, যার কারণে ওই পরীক্ষাটা আমার সবচেয়ে ভালো প্রিপারেশন থাকার পরেও সবচেয়ে খারাপ পরীক্ষা হয়। সো এই ধরনের কোনো কিছু তোমাদের সঙ্গে না হোক, দোয়া করি। এবং তোমরাও তোমাদের পরিবারগুলোকে এইভাবে মেনটেন করার চেষ্টা করবা। তোমাদের পরিবারেও যদি কোনো অনুষ্ঠান হয়, এমন কিছু করবা না যেন এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা কিংবা অন্য কারো পড়াশোনায় ক্ষতি হয়, এরকম কিছু না করার চেষ্টা করবা। অনুরোধ থাকবে ভাইয়া। তাইলে প্রকৃতি না আসলে সব কিছু টাইমলি ফিরায় দেয়, বুঝছো? কোনো না কোনো এক সময় দেখবা যে তোমার সাথে সেম জিনিসটা হয়ে গেছে এবং জীবনে খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু একটা ক্যারিয়ারের মিস করে ফেলছো, হইতে পারে ভাইয়া, ঠিক আছে? তারপর স্টাডি এনভায়রনমেন্ট এরকম রাখার চেষ্টা করতে হবে, একটু নিরিবিলি, একটু শান্ত হইলে ভালো হয়, কেউ যেন তোমাকে বিরক্ত না করে। এবং এইখানে যদি হচ্ছে তোমার একটু ম্যাপ ট্যাপ কোনো কিছু থাকে, যেহেতু এই ক্ষেত্রে হচ্ছে মানচিত্র দরকার হতে পারে, সো সেই ক্ষেত্রে যদি মানচিত্র দরকার হয়,
তাহলে থাকলে ভালো, যদি না থাকে তো বদার করার দরকার নেই। বইয়ের মানচিত্রগুলাই তুমি কি করো, একটু সামনে রাখার চেষ্টা করো, কিছুক্ষণ চুপচাপ জিনিসগুলোকে ধরে ধরে পড়ো, ইনশাল্লাহ যে তথ্যগুলো মনে থাকবে। এই হচ্ছে স্টাডি এনভায়রনমেন্টের ব্যাপার ছিল। দেন আস্তে আস্তে হচ্ছে শরীরের যত্ন নেওয়া, যেটা হচ্ছে আমরা সব থেকে বেশি ইগনোর করে থাকি, যে জিনিসটাকে আমরা আসলে ওভারলুক করে থাকি সবচেয়ে বেশি। শরীরের যত্ন নেওয়াটাও এই সময় খুব গুরুত্বপূর্ণ। তথ্য মনে রাখতে হলে ভাইয়া যত কম সম্ভব সুগার খাইতে হবে, একেবারে কম। চিনি না খাইতে পারলেই ভালো, কারণ সুগার কিন্তু আমাদের ব্রেনের মধ্যে হচ্ছে এফেক্ট করে। সো এরপর যেটা করা যাবে না, অতিরিক্ত তৈলাক্ত খাবার দাবার না খাওয়াই ভালো। অ্যান্ড পানি বেশি করে খাইতে হবে, তাহলে দেখবা পড়া মনে থাকবে, আমাদের নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ থাকবে পানি বেশি খেলে। অ্যান্ড চেষ্টা করবা যতটুকু সম্ভব তাজা ফলমূল শাকসবজি এগুলা খাওয়ার চেষ্টা করা। সো এইগুলা করলে আশা রাখি তোমরা সতেজ থাকবা এবং হচ্ছে তোমাদের পড়াশোনার মধ্যে অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারবা, পরীক্ষাটা খুব ভালো হবে। সো থ্যাংক ইউ সো মাচ। এই ছিল হচ্ছে আমার 5টা স্টাডি টিপস, যেগুলো মেনটেন করলে তুমি এই একটা দিন সময়কে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ বিজিএস এ প্লাস আনতে পারবা। আর এই ভিডিওটার নিচে আমি হচ্ছে কমেন্টের মধ্যে তোমাদেরকে বিজিএস এর সাজেশনটা দিয়ে দিচ্ছি, যেখানে ওই টপিকগুলাই এখানে আসলে স্টার মার্ক করে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের, যেগুলো পড়লে ওখান থেকে সিকিউ এমসিকিউ শর্ট কোয়েশ্চেন সব কিছু চলে আসবে। তাইলে আমাদের এই যে বিজিএস বইটার মধ্যে কোন 6টা চ্যাপ্টার পড়া লাগবে, তার মধ্যে কি কি টপিক বেশি পড়া লাগবে, কম পড়া লাগবে, চলো একটু দেখে আসি। আমি একটা সাজেশন তৈরি করেছি তোমাদের জন্য, অ্যানালাইসিস করে বিগত সালের প্রশ্নগুলো, সেগুলো থেকে আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদেরকে একটু দেখাই দেই। দেখো, আমাদের প্রথমেই যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। এই চ্যাপ্টারের মধ্যে থেকে বিগত সালগুলোতে দেখো মোট 40টা প্রশ্ন আসছে, এখানে মোট 40টা আসছে বিভিন্ন বোর্ডের মধ্যে। আর অধ্যায় 3 সৌরজগৎ ও ভূমণ্ডল, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এখান থেকে তোমার হচ্ছে আজ পর্যন্ত 66 বার প্রশ্ন আসছে, 49 বার আসছে হচ্ছে অধ্যায় 6 থেকে রাষ্ট্র, নাগরিকতা ও আইন থেকে, আজ পর্যন্ত 66 বার প্রশ্ন আসছে, 49 বার আসছে হচ্ছে অধ্যায় 6 থেকে রাষ্ট্র, নাগরিকতা ও আইন থেকে। র্যাঙ্ক যদি আমরা করি, এটা হচ্ছে র্যাঙ্ক 1-এ আছে, এটা হচ্ছে র্যাঙ্ক 2-তে আছে, অ্যান্ড র্যাঙ্ক 3-তে আছে হচ্ছে আমাদের এইটা, র্যাঙ্ক 3-তে আছে এটা, ও নো, এটা হচ্ছে 3-তে, এটা হচ্ছে 4, অ্যান্ড এটা আছে 5, অ্যান্ড সর্বশেষ এটা 6। ওকে, এই সিকোয়েন্সে পড়ে ফেলো, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো আগে পড়ে ফেলো। তাহলে দেখতে পাচ্ছি আমরা জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এখান থেকে 63 টাইমস আসছে এখান থেকে, অ্যান্ড অর্থনৈতিক নির্দেশক ও প্রকৃতি এখান থেকে আসছে আজ পর্যন্ত 52 বার। সর্বশেষ পরিবার কাঠামো ও সামাজিকীকরণ অধ্যায় 13, এখান থেকে 54টা প্রশ্ন কিন্তু আজ পর্যন্ত আসছে। সো যেগুলো র্যাঙ্ক করে দিয়েছি এইভাবে তুমি চাইলে পড়তে পারো, বিশেষ করে সৌরজগৎ ও ভূমণ্ডল এটা দিয়ে পড়া শুরু করো, এটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, বাট তথ্য অনেক। সূর্যের আকার আকৃতি কতটুকু, পৃথিবী থেকে কত দূরত্বে অবস্থিত, আবার সৌরজগতের গ্রহ কতগুলা, সেই গ্রহগুলার আবার কার কি বৈশিষ্ট্য, এগুলা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, আসবেই, মানে কোনো ভুল নাই। তো অধ্যায় 2 বাংলাদেশের স্বাধীনতা, এর মধ্যে থেকে আবার কোনটা বেশি গুরুত্বপূর্ণ দেখো, এখানে মুজিবনগর সরকারের যে ভূমিকাটা ছিল মুক্তিযুদ্ধ পরিচালনায়, এইটা আসলে বলা যায় না, যেহেতু এই চ্যাপ্টারটার একটা মৌলিক পার্ট, সেই জন্য আসলে এটা পড়া উচিত। এবং এখান থেকে কি, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা এই জন্য আছে, এটাকে বাদ দিয়ে প্রশ্ন করার সুযোগ আসলে নাই, কারণ মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা কিন্তু অনেক ছিল। হ্যাঁ, গভর্নমেন্টই আলটিমেটলি একটা যুদ্ধ পরিচালনা গভর্নমেন্টকেই করতে হয়। সো দেখো, মুক্তিযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, পেশাজীবী, নারী ও সাধারণ, আমি বলবো তোমরা বিভিন্ন রাজনৈতিক দল নয়, বরং হচ্ছে ছাত্র, পেশাজীবী, নারী ও সাধারণ মানুষের যে ভূমিকা, এই ভূমিকাগুলো একটু বেশি ভালো করে পড়ো। ঠিক আছে, তারপর বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক যে যাত্রাটা, স্বাধীনতার এইটুকু তোমাকে খুব ভালো মতো পড়তে হবে, জাস্ট বিকজ এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, আনুষ্ঠানিক যে যাত্রা শুরু হয়। এবার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, বাট ইম্পর্টেন্স একটু কম, অন্যগুলার চেয়ে একটু কম। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিশ্ব জনমত ও বাংলাদেশের ও বিদেশের ভূমিকা। ঠিক আছে, তো বিশ্ব জনমত আর বিদেশের ভূমিকা কি ছিল, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, আহ, পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে কবে স্বীকৃতি দেয়, এবং হচ্ছে বিদেশের বিভিন্ন রাষ্ট্রগুলা বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি ভূমিকা রাখছিল, সেগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সো চলো আমরা চলে যাই, এবার দেখি সৌরজগৎ ভূমণ্ডল, এই চ্যাপ্টারের মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, সৌরজগতের গ্রহগুলোর বর্ণনা। প্রত্যেকটা গ্রহ বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা গ্রহই গুরুত্বপূর্ণ, তবে তোমরা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পৃথিবী সৌরজগতের, তারপর হচ্ছে, আচ্ছা সবগুলাই গুরুত্বপূর্ণ, তুমি নেপচুন একটু কম পড়তে পারো বা দুই একটা একটু কম পড়তে পারো, তো পৃথিবী, তারপর হচ্ছে মঙ্গল, তারপর হচ্ছে তোমাকে সূর্য পড়তে হবে, সূর্য পড়তে হবে, চাঁদ পড়তে হবে। সো এই কয়েকটা জিনিস একটু বেশি আসে পরীক্ষার মধ্যে, আমি অ্যানালাইসিস করে দেখলাম বেশি আসে এই কয়েকটা জিনিস।
এবার দেখো পৃথিবী নামক গ্রহে, আচ্ছা বৃহস্পতিও কিন্তু আসে মাঝে মাঝে, ঠিক আছে, বৃহস্পতিও আসে মাঝে মাঝে, বৃহস্পতি গ্রহ থেকেও প্রশ্ন মাঝে মাঝে কিন্তু হয়। এবার পৃথিবী নামক গ্রহে জীব বসবাসের কারণ ও অক্ষরেখা দ্রাঘিমা রেখার ধারণা, এইখান থেকে তোমাদের কোত্থেকে প্রশ্ন হতে পারে, এখান থেকে এমসিকিউ শর্ট কোয়েশ্চেন হইতে পারে, এসকিউ আর হচ্ছে এমসিকিউ হইতে পারে। কিভাবে? সেটা হচ্ছে ওই যে সময় গণনা, ঠিক আছে, দ্রাঘিমা রেখা অনুযায়ী এখান থেকে সময় গণনা। আর এমসিকিউ এর জন্য তো খুব গুরুত্বপূর্ণ এই পার্টটুকু, ঠিক আছে। দেখো সময়ের পার্থক্য, সময় নির্ধারণ, তার মানে আচ্ছা এটা চলে আসছে অলরেডি পরে, সময় নির্ধারণ সময় গণনাটা চলে আসছে। আহ্নিক ও বার্ষিক গতির প্রভাব, দিবারাত্রি হ্রাস বৃদ্ধি, এইটা এখান থেকে হচ্ছে সিকিউ আসবে পরীক্ষায়, সিকিউ আসবে। পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ, জোয়ার ভাটার প্রভাব, সিকিউ আসবে, 100% শিওর আসবে, 100%। যাও এখান থেকে লিখে দিলাম 100% আসবে এই দুইটা থেকে টপিক, হ্যাঁ, এই দুটো থেকে। দেখো এই যে রাষ্ট্র, নাগরিকতা ও আইন, এখান থেকে নাগরিকের ধারণা, রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব কর্তব্য, এই জিনিসগুলা কিন্তু গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য। কিসের জন্য? সিকিউ এর জন্য। রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, সিকিউ। আর শর্ট কোয়েশ্চেনের জন্য এখান থেকে প্রশ্ন আসতে পারে আইনের উৎস ও সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা, আইনের প্রয়োজনীয়তা এইটা আসলে সিকিউতে আসতেও পারে, সো ধারণা রাখো, কারণ সিকিউতে আসলে যাতে লিখতে পারো এখান থেকে, হ্যাঁ। দেন জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, এইখান থেকে কোন জিনিসটা পড়বা? জাতীয় সম্পদের ধারণা, সংরক্ষণ, অপচয় রোধ, এইটা এখান থেকে। সম্পদগুলা কি কি আছে, খুব গুরুত্বপূর্ণ, আমাদের জাতীয় সম্পদ আসলে কি কি, ঠিক আছে। তারপর সেগুলা সংরক্ষণ কিভাবে করবা, অপচয় কিভাবে করবা, এইখান থেকে হচ্ছে সিকিউ আসতে পারে। তো জাতীয় সম্পদের ধারণা এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসবে, এখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে। কোন কোন জিনিসগুলো আমাদের জাতীয় সম্পদের অন্তর্গত, হ্যাঁ, এবং সেগুলোর অবস্থান কোথায়। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনা ও বাংলাদেশের প্রচলিত ব্যবস্থা, তো কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আসলে কিভাবে চলে তার তুলনাটা, এটা খুব গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য। বাংলাদেশের প্রচলিত অর্থ ব্যবস্থা, এইখান থেকে তোমার হচ্ছে শর্ট কোয়েশ্চেন অ্যান্ড এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। আর ব্যবস্থার তুলনা এখান থেকে সিকিউ আসতে পারে। বাংলাদেশের জাতীয় আয়ের বন্টন পরিস্থিতি, জাতীয় আয়ের বন্টন পরিস্থিতি, এখান থেকে একটু পড়ে রাখো, ধারণা রাখো, যাতে এমসিকিউ শর্ট কোয়েশ্চেন আসে দাগাইতে পারো। অর্থনৈতিক নির্দেশক সমূহ, বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি, ঠিক আছে, অর্থনৈতিক নির্দেশক সমূহ কি কি আছে, বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি কেমন, হ্যাঁ, কোন টাইপের অর্থনীতিতে বাংলাদেশ চলে। তো এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মোট জাতীয় উৎপাদন, যেটাকে জিএনপি বলে, আর হচ্ছে জিডিপি, এই দুটা ধারণা কি কি, এটা পূর্ণরূপ কি কি, এখান থেকে এমসিকিউ আসতে পারে। এখান থেকে মনে রাখো, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসবে শিওর, এমসিকিউ আসবে অনেক, শিওর থাকো, হ্যাঁ। তো মাথাপিছু আয়ের ধারণা জিনিসটা কি, এগুলো যেন তুমি হচ্ছে একটু এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন আসলে পারো, এটা মাথায় রাখো। তারপর উন্নত উন্নয়নশীল উন্নত অর্থনীতির ধারণা, এগুলা থেকে তোমার হচ্ছে শর্ট কোয়েশ্চেন আর সিকিউ আসতে পারে, ঠিক আছে, সৃজনশীল আসতে পারে। দেখো বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও প্রতিবন্ধকতা সমূহ, অর্থনৈতিক অগ্রগতি বাংলাদেশের, এইটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো প্রতিবন্ধকতা সমূহ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, অর্থনীতির প্রতিবন্ধকতা কি কি, হ্যাঁ। এবার চলে আসি পরেরটাই, বাংলাদেশের পরিবার কাঠামো, সামাজিকীকরণ, পরিবার কাঠামোগুলা কিরকম। আমি এখনো পর্যন্ত মনে আছে ভাইয়া, সবচেয়ে বেশি হচ্ছে এইটাই আসলে, এটা দিয়ে শুরু করতাম, বাট এটা কইরো না, হ্যাঁ, এটা কইরো না, কারণ এটা আসলে সহজ চ্যাপ্টার, এটা তুমি পরেও লিখতে পারবে, বাট ওই যে সূর্যের তথ্যগুলো যাতে মনে রাখতে পারো, সৌরজগতের গুলা, তারপর নাগরিক কাঠামো, এই ধরনের জিনিসগুলো যেন, অর্থনীতি, এই টাইপের জিনিসগুলো আগে শুরু করো, তাইলে পরীক্ষার শেষের দিকে গিয়ে ওইগুলাতে তোমার কিন্তু প্যাচ লাগবে না, ঠিক আছে। প্রথম দিকে প্যাচ লেগে যাবে, প্রথম দিকে যদি তুমি করে ফেলো তাহলে প্যাচ লাগবে না, তথ্য মনে থাকতে থাকতে লিখে আসতে পারবা, এটাকে তুমি শেষে লিখতে পারবা বানায়, সমস্যা নেই। বিভিন্ন প্রকার পরিবারের ধারণা, বিভিন্ন প্রকার কত ধরনের পরিবার আছে এবং সেগুলোর কার্যাবলী কি কি, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে 3 স্টার দেওয়াই ভালো, ঠিক আছে, 3 স্টার দেওয়াই ভালো। সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ও পরিবেশের ভূমিকা, এখান থেকে সিকিউ আসবে 100% ইনশাআল্লাহ, ঠিক আছে। দেখো সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব, কোন প্রতিষ্ঠানের প্রভাব কি ভাইয়া, এখান থেকেও সিকিউ আসবে অথবা শর্ট কোয়েশ্চেন আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। কোন টপিক কিসের জন্য গুরুত্বপূর্ণ, তাইলে আমরা মোটামুটি জেনে নিলাম। আর তারপরে জেনেছিলাম আমরা কি কি জিনিস, কিভাবে আসলে বিজিএস প্রস্তুতি তুমি নিবে, প্রস্তুতির টাইমলাইন। এখন আসতেছে হচ্ছে পরীক্ষার হলে কি করবা, সেটা তো আমরা জানাবো পরবর্তী ভিডিওতে। তবে তোমরা যদি হচ্ছে টপিক ভিত্তিক সাজেশনের একটা টোটাল একটা শিট পেয়ে যেতে চাও, তাহলে আমাদের এই ভিডিওটার কমেন্টের মধ্যে ক্লিক করো, ক্লিক করলে ইনশাআল্লাহ জাস্ট একটা ফর্ম পূরণ করলেই তোমরা সাজেশন এবং গাইডলাইন পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তবে হ্যাঁ, আগামীকাল 4টার সময় কিন্তু আমাদের লাইভ ক্লাস আছে, যেখানে আমরা টপ 200 এমসিকিউ সলভ করাবো, সেখানেও তোমাদের সবাইকে জয়েন করতে হবে। দেখা হবে সেই ক্লাসের মধ্যে। বাই বাই।